Hello everyone, welcome back to our YouTube channel. In this video, we are going to discuss the poem Sonnet 18 written by William Shakespeare. But পোয়েমটি বোঝানোর আগে তোমাদের জানতে হবে what is sonnet, what are its types and what are archaic words like thee, thou, art, hath এই সমস্ত archaic word এর মিনিং কিন্তু জানতে হবে। ফার্স্ট অফ অল এটা সনেট 18 এবং উইলিয়াম শেক্সপিয়ারের 154 সনেটস লিখেছেন, যেগুলি 1609 খ্রিস্টাব্দে শেক্সপিয়ারের মৃত্যুর পর পাবলিশ হয়। এদের মধ্যে বেশিরভাগ পোয়েম তার একজন ইয়ং ফ্রেন্ডকে নিয়ে লেখা, 1 থেকে 126 নম্বর সনেট এবং কিছু সংখ্যক 127 থেকে 152 নম্বর সনেট তার মিস্ট্রেস ডার্ক লেডিকে নিয়ে অ্যাড্রেস করে লেখা, আর বাকি 153 এবং 154 নম্বর সনেট এই দুটো গ্রিক সনেটস। তোমাদের আজ যেটি পড়াবো সেটি সনেট 18 এবং এটির মতো শেক্সপিয়ার আরও অনেক সনেট লিখেছেন, সনেট 55, সনেট 73। তো এই সমস্ত সনেটের থ্রু উইলিয়াম শেক্সপিয়ার পোয়েট্রি এর ইমর্টালিটি অর্থাৎ পোয়েট্রি এর আর্ট ফর্মকে শো করার চেষ্টা করেছে। এজন্য এগুলোকে ইমর্টালাইজেশন পোয়েমও বলা হয়ে থাকে। পোয়েমটি শুরু করার আগে আমরা জানবো সনেট কি, সনেটের মেইন ক্যারেক্টারিস্টিক্স কী কী। এক কথায় বলতে গেলে সনেটস হচ্ছে পোয়েমের একটা প্রকার, যেমন অড এক প্রকার, মানে ওড এক প্রকার পোয়েম, এলিজি এক টাইপের পোয়েম, তেমনই সনেটও এরকম পোয়েম যেটা 14 লাইন্সের হয়ে থাকে। ফার্স্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো সনেট 14 লাইন্সের হয়ে থাকে, আর তোমরা সনেট 18 পোয়েমও 14 লাইন্সই দেখতে পাও। দ্বিতীয়ত, সনেট সবসময় সাধারণত আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়ে থাকে, আর তোমরা সনেট 18কেও আয়াম্বিক পেন্টামিটারেই লেখা দেখতে পাও। এবং থার্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো এটার একটি ইলাবোরেট রাইম স্কিম হয়। এগুলো হলো সেই সব ক্যারেক্টারিস্টিক্স যেগুলো যে কোনো সনেটের মাস্ট থাকেই। আমরা নেক্সট বিভিন্ন রকম সনেট সম্পর্কে জানবো, যেমন এলিজাবেথান সনেট, পেট্রাকান সনেট, স্পেন্সারিয়ান সনেট। কিন্তু সনেট 18 হলো শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট এর কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথমত রাইম স্কিম। এটা এই ধরনের সনেটগুলো যে রাইম স্কিম হয় তা হলো এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। দ্বিতীয়ত, সনেটটি অবশ্যই 14 স্টাইলের হতে হবে। তবে আমাদের দেখার বিষয় এই 14 লাইন কিভাবে ডিভাইড করা হয়েছে। তো এই 14 লাইন 3টি কোয়াট্রাইন এবং একটি কাপলেটে ভাগ করা আছে। এক্ষেত্রে আমাদের জানার বিষয়, হোয়াট ইজ কোয়াট্রেন? A quatrain is a type of stanza or a complete poem of 4 lines, especially one having alternative rhymes, যেটার অল্টারনেটিভ রাইম বর্তমান। যেমনটা আমি আগে বলেছি, শেক্সপিয়ারিয়ান পোয়েমের যে রাইম স্কিম হয়ে থাকে তার ফার্স্ট প্যারাগ্রাফে এ বি এটা থাকে। আর তোমরা কবিতাটা আমি বের করেছি, এখানে দেখতেই পাচ্ছ এ রাইমটি ফার্স্ট অ্যান্ড থার্ড লাইনে আছে এবং বি রাইমটি সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইনে আছে। দ্যাট মিন্স ফার্স্ট অ্যান্ড থার্ড লাইনের রাইম সেম আছে এবং সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইনের রাইম সেম আছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ফার্স্ট লাইন। থার্ড লাইনে দেখো, rough winds do shake the darling birds of May. সেকেন্ড লাইন দেখো, thou art more lovely and more temperate. ফোর্থ লাইন দেখো, and summer's lease hath all too short a date. ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনের মিল আছে রাইমে, এবং সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইনের ছন্দে মিল আছে। অর্থাৎ এখানে স্পষ্ট যে শেক্সপিয়ারিয়ান সনেটে অল্টারনেটিভ রাইম স্কিম বর্তমান। এরকম করে এখানে 3টি কোয়াট্রেইন এবং ফাইনালি একটি কাপলেট আছে। এই যে 3টি কোয়াট্রেইন এবং ফাইনালি একটা রাইম স্কিম কাপলেট আছে, অর্থাৎ মোট 14টি লাইন। তো কাপলেট মানে কি? কাপলেট মানে হচ্ছে 2 লাইনের কনক্লুডিং পার্ট, যেটার মাধ্যমে পোয়েটের চিন্তাভাবনার যে টার্নিং পয়েন্ট সেটা স্পেস পায়। কবিতাটি বোঝানো শুরু করার আগে
কিছু ওয়ার্ডসের মিনিং যেন খুব ইম্পর্টেন্ট। তো যে ফার্স্ট ওয়ার্ড যেটার মানে আমি তোমাদেরকে বলবো, দ্যাট ইজ লিজ। দ্য ওয়ার্ড লিজ, as we know, is mostly used in legal terminology to imply a contract made over a span of time. অর্থাৎ ওনারের কাছ থেকে কন্ট্রাক্ট নেওয়াকে লিজ বলা হয়, আর যে পার্সন ওই প্রপার্টিটিকে ইউজ করার জন্য লিজ নেয় ওই পার্সনকে আমরা টিন্যান্ট বলে থাকি। তো এই ওয়ার্ডটি বেশ ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে ওয়ার্ড মিনিংটি তোমাদের জানতে হবে তা হলো টেম্পারেট, যেটার মানে এক কথায় বলতে গেলে মোডারেটেড, যার সঙ্গ অন্যকে চার্জ করে, আনন্দ দেয়, যার সঙ্গ অন্যকে ভালো লাগে। দেন এরপর তোমাদের যে ওয়ার্ড মিনিংটি জানতে হবে তা হলো ব্রাগ। এই যে লাইনে আছে, নট শ্যাল ডেথ ব্রাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেক। তো ব্রাগ মানে কি না, ব্রাগ মানে হচ্ছে অহংকার করে যা জরুরি তার থেকে এক্সেস বলে ফেলা। এরপর কিছু আর্কেইক ওয়ার্ডস আছে যেগুলির মানে তোমরা আগে জেনে নাও। আমি এখানে লিখে দিয়েছি। দি মানে তোমাকে, দাও মানে তুমি, আর্ট মানে হও, যেটা এখনকার আর আর হয়, হ্যাথ যেটা এখনকার HAS হ্যাস, যেটা মানে আছে, THY দায় মানে তোমার, যেটা এখনকার ইয়োর। তো এই হচ্ছে আর্কেইক ওয়ার্ডস শেক্সপিয়ার তার পোয়েমে ইউজ করেছেন। এরপর আমরা সরাসরি পোয়েম আলোচনা করব এবং সেই সঙ্গে সেই সব ফিগার অফ স্পিচ এবং ইমেজেস নিয়ে বলবো যেগুলি এই পোয়েমে ইউজ করেছেন শেক্সপিয়ার। তো এই হচ্ছে কবিতার টাইটেলটা দেখো, সনেট 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এই কবিতার ফার্স্ট লাইনটাই কিন্তু টাইটেল হিসেবে আছে এখানে। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a day. তো ফার্স্ট লাইনে বলেছে যে আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি। তো এই লাইনটি শুনে মনে হতেই পারে যে কবি তার ফ্রেন্ডকে কেন এখানে সামারের দিনের সঙ্গে তুলনা করতে বলেছে, গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে বলেছে। তো আমাদের এখানে গ্রীষ্ম মানে তো অনেক গরম এবং ওটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, কিন্তু শেক্সপিয়ার তিনি যে সময়কার এবং সেখানকার সেটিংয়ে শীত প্রধান দেশ ওটা ইংল্যান্ড। তো সেখানে সামার মানে একটা মনোমুগ্ধকর, একটা মনোরম একটা পরিবেশ। সেই জন্য কবিতার ডিয়ার ফ্রেন্ডকে সামারের এই মনোরম পরিবেশের সঙ্গে তুলনা করেছে। দেন তারপরই কবির কি মনে হচ্ছে দেখো, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি হও আরও সুন্দর, আরও লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এবং আরও মডারেট। অর্থাৎ টেম্পারেট মিন্স যার সঙ্গ অন্যকে ভালো লাগা প্রদান করে। THOE দাও মানে বলেই দিয়েছি, দাও মানে তুমি, ART আর্ট মানে এটাও একটা আর্কেইক ওয়ার্ডস, আর মানে হও, অর্থাৎ তুমি হও আরও সুন্দর এবং আরও টেম্পারেট। দেন রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ এর পরের লাইনে পোয়েট গ্রীষ্মকালের যে নেগেটিভিটি সেগুলো সম্পর্কে বলেছে, যে গ্রীষ্মের যে ঝোড়ো হাওয়া সেগুলো ঝরিয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসের সেই সুন্দর প্রিয় কুড়িগুলিকে ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, এবং গ্রীষ্মের যে কন্ট্রাক্ট, লিজ মানে আমরা জানি, আগে বলে দিয়েছি লিজ মানে, তো গ্রীষ্মের যে কন্ট্রাক্ট, সেই গ্রীষ্মের কন্ট্রাক্ট সময়টা যেন অত্যন্ত শর্ট, অত্যন্ত সংক্ষিপ্ত। তো এই প্যারাতে যে ইমেজারিগুলো এবং যে ফিগার অফ স্পিচ ইউজ হচ্ছে সেটা আমি বলছি। প্রথমটি হচ্ছে ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং বার্ডস হচ্ছে খুবই সুন্দর ফুলের কুড়ি,
তো ডার্লিং বার্ডস বললে আমাদের মাথায় খুব সুন্দর ফুলের কুড়ির ইমেজারি চলে আসে, সুতরাং আমরা দেখতে পেলাম এখানে কিন্তু ইমেজারি ইউজ হয়েছে। সেকেন্ড যে ফিগার অফ স্পিচটি এখানে ইউজ হয়েছে তা হলো ফার্স্ট কোয়ার্টেইন এর ফোর্থ লাইনে আছে সামার সিরিজ। এই যে এটা সম্পর্কে আমি আগে আলোচনা করে দিয়েছি, সামার সিরিজ এটা, অর্থাৎ মানুষ যেমন করে কোনো প্রপার্টি, বিশেষত পুকুর, আমরা দেখি পুকুর কারো থেকে লিজ নেয়, তেমনই সামারও যেন ওয়াক্তের থেকে কিছুটা টাইম লিজ নিয়েছে এবং যা খুবই সংক্ষিপ্ত, দ্যাট ইজ টু শর্ট। দেন পরে বেলায় চলে যাচ্ছি, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স and often is his gold complexion dimmed, and every fair sometimes declines by chance or nature's changing course untrimmed. অর্থাৎ সামটাইমস কখনো কখনো, এখানে আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে, সূর্যকে বোঝানো হয়েছে এবং তাকে পার্সনিফাইও করা হয়েছে। তো এই লাইনে বলেছে যে কখনো কখনো সূর্যের যে রশ্মি সেটা খুব উত্তপ্ত হয়ে যায়, অ্যান্ড অফেন এবং প্রায়শই ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, তার যে সোনালি রং সেটা ডিমড অর্থাৎ ফিকে হয়ে যায়, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স। এখানে ফার্স্ট ফেয়ারের অর্থ ব্রাইটনেস সৌন্দর্য, আর সেকেন্ড ফেয়ার বলতে প্রকৃতির সুন্দর জিনিসকে বুঝিয়েছে, অর্থাৎ প্রকৃতির কোনো জিনিস যতই সুন্দর হোক না কেন তার ব্রাইটনেস, ফেয়ারনেস, চার্মনেস অর্থাৎ সৌন্দর্য ডিক্লাইন অর্থাৎ ফিকে হয়ে যাবে। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। বাই চান্স বলতে প্রকৃতির খেয়ালিপনাকে বুঝিয়েছে অর্থাৎ হঠকারিতা, আর নেচার্স চেঞ্জিং কোর্স অর্থাৎ প্রকৃতির যে সদা পরিবর্তনশীল একটা কোর্স আছে, সাইক্লিং অর্ডারে বিভিন্ন ঋতুর আসা যাওয়া হয় এটা। অ্যান্ড আনট্রিম, আমরা সবাই জানি যে ট্রিমড মানে ছাঁটা, তো আনট্রিম মিন্স নট ট্রিম, দ্যাট ইজ আনকাট। তো প্রকৃতির হঠকারিতা, খামখেয়ালিপনা কখনো কখনো তার আনকাট নেচারের জন্য, সাইক্লিং অর্ডারে বিভিন্ন ঋতুর আসা যাওয়ার কারণে প্রকৃতির যে নেচারের যে সৌন্দর্য সেটা কিন্তু ফিকে হয়ে যায়। দেন এখানে যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে তা হলো টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। এখানে আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে বলেছি। আর দেন দেখো 6 নম্বর লাইনে আছে গোল্ড কমপ্লেক্সন, গোল্ড কমপ্লেক্সন অফ সান, তো এটাও একটা ইমেজারি। দেন আমি নেক্সট প্যারাতে যাচ্ছি, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার thou ওয়েস্ট, nor shall death break thou wanderest in its shade, when in eternal lines to time that goest. এখানে কি বলেছে, না তোমার দায়, THY দায় মানে তোমার, এটা আর্কেইক ওয়ার্ডস আগেও বলেছি, কিন্তু তোমার যে সৌন্দর্য সেটা কখনো ফেড হবে না, সেটা কখনো ফিকে হয়ে যাবে না। ইটারনাল সামার বলতে পোয়েম মানে পোয়েট তার ফ্রেন্ডসের ইউথ, বিউটি, চার্মনেস অর্থাৎ সৌন্দর্য কখনো ফেড হবে না, কখনো নষ্ট হবে না, সেটাই বুঝিয়েছেন। নেক্সট লাইন, নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, আর না কখনো তুমি যে সৌন্দর্যের অধিকারী হয়ে আছো সেই সৌন্দর্যের অধিকার তুমি লুজ করবে, হারাবে। নেক্সট লাইন 9 নম্বর, nor shall death break thou wanderest in his shade, nor shall death break thou wanderest in his shade, অর্থাৎ আর না কখনো মৃত্যু তোমার উপরে বড়াই করে বলতে পারবে যে যে তুমি তার ছায়াতলে আছো, অর্থাৎ
মৃত্যু তার মর্জির উপর নির্ভরশীল, তার ছায়াতলে আছো, যে কোনো সময় ডেথ তোমার প্রাণ নিয়ে নিতে পারে, এটা বলে ডেথ কখনোই তোমার অস্তিত্বের উপর বড়াই করতে পারবে না। When in eternal lines to time thou goest. তো এই কটা লাইনের মাধ্যমে যেটা যেটা এটা এইটুকুর জিস্ট আগে আমি একটু বলে নিই যে এভরি বিউটিয়াস থিং অফ সামার সিজন হ্যাজ এ ফিক্সড টাইম ফর স্টে, অর্থাৎ সামার সিজনের প্রত্যেক সুন্দর জিনিসের কিন্তু একটা ফিক্সড টাইম আছে স্টে করার। বাট দ্য পোয়েটস ফ্রেন্ড হ্যাজ এ বিউটি দ্যাট ইজ শিওর টু উইথস্ট্যান্ড দ্য র্যাভেজেস অফ টাইম। কিন্তু কবির যে বন্ধু, তার যে সৌন্দর্য সেটা কিন্তু কালজয়ী। কবির বন্ধুর সৌন্দর্য কালজয়ী, সময় কিন্তু তাকে নষ্ট করতে পারবে না। কবি মনে করেছেন হিজ ফ্রেন্ড ইজ ডেথ ডিফাইড, তার বন্ধু ডেথ ডিফাইড, মৃত্যুকে জয় করবে। দ্য পোয়েট হ্যাজ কনফার্ড ইমর্টালিটি অন হিজ ফ্রেন্ড বাই সেলিব্রেটিং হিম ইন হিজ গ্লোয়িং ভার্স। কবি তার এই গ্লোয়িং ভার্স অর্থাৎ কবিতার মাধ্যমে কিন্তু তার বন্ধুর সৌন্দর্যকে সেলিব্রেট করবে, এবং তার এই সেলিব্রেট করার মাধ্যমেই কিন্তু কবির ফ্রেন্ডের সৌন্দর্য ইমর্টালিটি পাবে, অর্থাৎ অমরত্ব পাবে। হি ইজ কনফিডেন্ট দ্যাট হিজ পোয়েট্রি উইল নেভার ডাই। এবং কবি কিন্তু যথেষ্ট কনফিডেন্ট যে তার কবিতা কিন্তু কখনো মারা যাবে না, অর্থাৎ তার কবিতায় যুগ যুগ ধরে মানুষ পড়ে যাবে। তো নেক্সট লাইন, এবার কনক্লুডিং পার্ট। So long as man can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. যতদিন men can breathe, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, or eyes can see, অথবা চোখ দিয়ে দেখতে পাবে, so long lives this, ততদিন এটা বেঁচে থাকবে, and this gives life to thee, এবং এটাই তোমাকে জীবন দেবে। THEE এটা আর্কিক ওয়ার্ডস, এটা মানে তোমাকে, এবং এটাই তোমাকে জীবন দেবে। অর্থাৎ আমার কবিতার যে লাইন, যে ইটারনাল লাইন, যে অমর লাইন, এগুলি তোমার সৌন্দর্যকে অমর করে রাখবে, তোমাকে বাঁচিয়ে রাখবে। তো এটাকে যদি শর্টকাটে বলি এভাবে দাঁড়ায় যে so long men will exist on the earth and care for beauty and poetry, they will read these beautiful lines of the poet, thus his friend will live forever through this poetry and his fame will continue to grow instead of suffering and aching. তো এই ছিল তোমাদের সনেট 18-এর কবিতার পুরো আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পারো, প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং এরপরে একটা নোটসও আমি প্রোভাইড করে দেবো নেক্সট ভিডিওতে, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ।